শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। নিয়মিত হলেও আজকের পর্বটা একটু আলাদা, কারণ স্মৃতিতে আজ আমরা সেই সময়ে ফিরে যেতে চাই যে সময় একজন মানুষের উপস্থিতি বাংলা চলচ্চিত্রের মোড়কেই যেন ঘুরিয়ে দিয়েছিল। একজন মেগাস্টার, যিনি বাংলাদেশের রূপালী পর্দায় সোনালী দিনের সেই সময়টার কথা আমাদের মনে করিয়ে দেয়, যিনি কোটি দর্শকের হৃদয় জয় করেছেন তার সংলাপ, তার স্টাইল, তার অভিব্যক্তি দিয়ে। এবং বলাই যায় সময় কিন্তু বদলে যায় অনেক কিছু, কিন্তু কিছু তারকার দ্যুতি কখনো ম্লান হয় না। আজ আমাদের সাথে যে তারকা রয়েছেন তিনিও তেমন একজন ব্যক্তিত্ব, যিনি এখনও আলো ছড়াচ্ছেন তার প্রতিভা দিয়ে, তার গুণ দিয়ে। আমাদের সাথে রয়েছেন মেগাস্টার উজ্জ্বল। শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও এবং চ্যানেল আয়ের, বিশেষ করে আমাদের সাগর, যিনি একজন সংস্কৃতির পুরোধা, তার যে ঐতিহ্যবাহী পরিবার থেকে, তাকে, তারপরে যারা ক্যামেরার পেছনে রয়েছেন, যারা দর্শক, যারা দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমাকে আজকের এই বিশেষ দিনে আমাকে আপনাদের সামনে উপস্থিত করার জন্য আপনাকেও ধন্যবাদ। আপনাকে এই সেটে পেয়ে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, আর অনেক অনেক বছর আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে বেঁচে থাকুন সেই প্রত্যাশাটি করছি। খুব সুন্দর সুন্দর ফোন, ঠিক আপনার মতোই দেখতেও সুন্দর এবং চ্যানেল আই সেটাও আমাদের সবচেয়ে প্রিয়, সুতরাং এই ফুলও আমার খুব প্রিয়। আমরা সব প্রিয়দেরকে নিয়ে বসে একটু আড্ডা মারি, একটু গল্প করি। চলুন তাহলে স্মৃতির সময়টাতে তো হারিয়ে যাব, তবে নতুনের গল্পও কিন্তু সবসময় থেকে যায়। জন্মদিন নিতান্তই আসলে বয়সের একটা সংখ্যার সমীকরণ অনেকের কাছে, কিন্তু আপনার কাছে কি সেটা কি সংখ্যার সমীকরণ নাকি জীবনের অন্য কোনো বোঝাপড়াও আছে? দেখেন, জন্মদিন ক্ষণে ক্ষণে এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। একটা ছোটবেলায় যখন জন্মদিন হয় তখন সেটার পরিবেশ পরিস্থিতি এক রকমের থাকে। এরপরে ধাপে যখন আজকের এই পরিণত সময়ে আমি আমাকে নিয়ে যেটা বলতে চাই, যে এখন এই আনুষ্ঠানিকতা যেটা, এইটা মানে অন্যের জন্য হলে আমার বেশি ভালো লাগে আর কি। আমার নিজের জন্য হলে তখন মনে হচ্ছে যেন এই সুন্দর পৃথিবী, আমাদের আগের জেনারেশন যারা ছিলেন, যারা আমাদের সহকর্মী ছিলেন, বন্ধুবান্ধব ছিলেন, অনেকেই আছে, অনেকে নেই, তো এইসব বিষয়গুলো যেন তাড়িত না করে, এই জন্যই আমি আবার ওই জন্মদিন একেবারে ঘটা করে পালন করার পক্ষে এখন আর না। কিন্তু আপনি যেমনটি বললেন না যে প্রিয় মানুষের জন্মদিন নিয়ে এক্সাইটমেন্টটা বেশি থাকে আপনার ক্ষেত্রে, এবং আমরা বিশেষ করি চ্যানেল আই বিশ্বাস করে যে সকল শিল্পীরা চ্যানেল আই পরিবারের অংশ, এবং তাদের জন্মদিনটাকে ঘটা করে উদযাপন করতেও তাই আমরা অনেক বেশি বদ্ধপরিকর থাকি। চ্যানেল আই তো সবসময় এক ধাপ এগিয়ে থাকে। ঠিক আপনার মতো কিন্তু। আমার মতো না। চ্যানেল আই যে সমস্ত পরিবেশনা হয়, চ্যানেল আই বিশ্বাস করে যারা সংস্কৃতি সেবী, তাদেরকে নিয়ে নিজের পরিবারের একটা অংশ হিসেবে তারা সবসময় তাদের দেখভাল করে, তাদের সঙ্গে থাকে, এবং যারা সফল হয়, যারা ব্যর্থ হয়, সবারই জন্য একটা অনুপ্রেরণা থাকে। সত্যিই তাই। যেহেতু সময় থেকে এক ধাপ এগিয়ে থাকার কথা বললেন, সেক্ষেত্রে আসলে আপনার কর্মজীবন, বর্ণাঢ্য কর্মজীবনের কথা আমাদের মনে পড়ে যায়, যে সময়ের থেকে কি করে এক ধাপ এগিয়ে থেকে আসলে আপনি চলচ্চিত্র অঙ্গনকে একসময় রুল করেছেন। এই জন্য মেগাস্টার শব্দটি আসলে আপনার জন্য একটা শব্দ নয়, এটি আপনার জন্য একটা গর্ব এবং আমাদের জন্য একটা গর্ব, যেটা এখনও আমরা গর্বের সাথেই আসলে ব্যবহার করে থাকি। নিজেকে আপডেটেড রাখা, এই চর্চাটা সম্পর্কে একটু জানতে চাই। আমার জীবনটাই হলো একটা অন্যরকম। আমি তো মানে এই পেশাটা যে এটা হবে এটা তো ভেবে আমি আমার জীবন শুরু করিনি। আমার আব্বা ছিলেন ডাক্তার এবং মা ছিলেন গৃহিণী। পরিবারের কেউই এই সংস্কৃতির সঙ্গে সম্পর্ক ছিল না।
আমি কোথা থেকে জেনেটিক্যালি এটা ইনহেরিট করলাম, এখন যখন আমি একা একা ভাবি তখন মনে হয় যে এইটা সবসময় আমাকে এই বিষয়টা ছায়ার মতো বোধহয় ফলো করতো। এখন যদি কিছু স্মৃতির থেকে দু একটা কথা বলি, মানে খুবই মজার এবং খুবই হাস্যস্কর। শুনি আমরা। যেমন যখন স্কুলে পড়ি, তো সেই সময় তো কোনো কারণ নাই যে আমি হিরো হব, সিনেমার নায়ক হব। সেটা তো তখন একজন মানে দর্শক হিসাবে কোনো পত্রিকার পাতায় একটা ছবি দেখা, ম্যাগাজিনে ছবি দেখা, সিনেমা হলে ছবি দেখা, এবং সেটা থেকে একটা ভিতরে ভিতরে একটা আকাঙ্ক্ষা জন্ম নেয়া। প্রথমেই যেটা নিত আমাদের সময়ে সেই ছোটবেলায়, সেটা হলো হেয়ার স্টাইল, আচ্ছা। চুল। এখন মনে করেন এই যেমন উত্তম কুমারের আপনারা যদি এখনো ছবি দেখেন, দেখবেন যে পিছনের দিকে একটা রাউন্ড শেপ থাকতো, ওটাকে বলা হতো উত্তম কুমার কাট। এবং আরেকজন পাকিস্তানের একজন হিরো ছিল, এই মুহূর্তে নামটা খেয়াল করতে পারছি না, সেও ওই রকম একটা হেয়ার কাটিং। তাহলে পরে আমার ভিতরে ভিতরে মনে হলো যে আমারও এরকম একটা হেয়ার কাটিং করা দরকার। এখন এটা যদি আমি কোনো সেলুনে করতে যাই, তাহলে তো সেলুনে জানবে যে ডাক্তার সাহেবের ছেলে এইভাবে চুল কাটছে। তাহলে পরে এখন বিকল্প রাস্তাটা কি? বিকল্প রাস্তা হলো সেই সময় যাদেরকে আমরা ওই মনে করেন একটা ছোটোখাটো ইটের মধ্যে বসে, টুলের মধ্যে বসে চুল কেটে দিত আর কি। সেই সময় তো তাদেরকে আমরা নাপিত বলতাম। তো সেই নাপিতের কাছে গিয়ে ভয়ে ভয়ে বলার যে পিছন দিকটা তুমি কিন্তু এইরকম করবা, এইভাবে কেটে দিও। তো এই যে চিন্তা চেতনাগুলো ছিল, আমার কাছে মনে হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা চেতনাগুলোই আমার ভিতরে যখন পূর্ণতা পেল, ধীরে ধীরে আমি যেখানে আমরা যেখানে লেখাপড়া করেছি, স্কুল কলেজ, সেই সব জায়গায় নাটকের পার্টিসিপেশন হতো। ছোট ছোট রোল করতাম, পরবর্তীতে বড় রোল করে নায়কের রোল করে ফেললাম। কিন্তু সেটা করার জন্য যে সমস্ত আয়োজন হতো, যে ডিরেক্টর থাকতেন, সবই তো কেউ এখানে পেশাদার কিছু না, সব অ্যামেচার, শৌখিন, মানে বছরে একবার একটা নাটক করে ওইটা নিয়েই লেগে থাকে। এবং ওই নাটক করতে গিয়ে বাড়ি থেকে চকি নিয়ে আসা, মার শাড়ি দিয়ে উইংস তৈরি করা, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে মোটামুটি আঁকতে পারে তাকে দিয়ে সেই সমস্ত পেন্টিং টেন্টিং করা, এইভাবে নাটকের যে সূত্রপাতটা ছিল। পরবর্তীতে আমি যে কথাটা আপনি বললেন যে আমি বরাবরই একটু ভিন্ন থেকেছেন এবং এগিয়ে থেকেছেন সময় ভিন্ন থেকে। থেকেছি, এবং আমার চিন্তা চেতনা সেটা ছিল। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসি, ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে এসএমএলে থাকতাম। তো সেই সময় এখন আর আমাদের দেশে ওই যে বাৎসরিক একটা ক্রীড়া এবং সংস্কৃতির সপ্তাহ পালন করা হতো প্রত্যেকটা হলে, সেখানে এসএমএলে আমি থাকতাম। তো সেখানেও ওরকম হতো। তো নাটকের জন্য দরকার, তো নাটক করতে গেলে পরে আমাদের অধ্যাপক আসকার ইবনে শাইখ, উনি আমাদের এই নাটকের গুরু ছিলেন। উনি প্রফেসর ছিলেন হলো স্ট্যাটিস্টিক্সের, কিন্তু উনি নাটক লিখতেন, নাটক করতেন, নাটক ভালোবাসতেন। তার সঙ্গে ছিল একজন কণ্ঠশিল্পী জনাব নাজমুল হুদা। তো আমরা সেই আসকার ইবনে শাইখের শিষ্যত্ব নিয়ে আমরা সেখানে কাজকাম করতাম, এবং ওখানে আমি নায়কের চান্স পেতাম সেই নাটকগুলোতে, এবং করেছি। পরবর্তীতে টিএসসিতে আমার জন্যই ওই আসকার ইবনে শাইখ লালন ফকির একটা নাটক লেখেন, যে নাটকটাতে আমরা টিএসসিতে 2 দিন নাটক করি। ছেলে মেয়েদের মানে আমরা যারা স্টুডেন্ট ছিল তাদের মানে কারণে আরেকটা মানে আমাদের আরেক দিন করতে হয় অভিনয়। আচ্ছা, জন্মদিন নিয়ে যেহেতু কথা বলছি, জন্মদিনে কিন্তু অনেকে সারপ্রাইজ দেয়, হ্যাঁ, আপনাকেও বিভিন্ন সময় হয়তো দিয়েছে। আজকে আমরা একটু আপনাকে সারপ্রাইজ দিতে চাই। একজন প্রিয় মানুষ আছেন টেলিফোন লাইনে আমাদের সাথে যুক্ত, এবং আপনাকে একটু শুভেচ্ছা জানাতে চাই, এবং আপনাকে গেস করতে হবে এই মানুষটি আসলে কে। একটু কথা বলি আমরা তবে, হ্যাঁ।
ঠিক আছে, হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা স্টুডিওতে আপনাকে শুনতে পাচ্ছি। আমাদের মেগাস্টার উজ্জ্বলও আপনার কথা শুনতে পাচ্ছে। আপনি বলুন। হ্যাপি বার্থডে টু দিস ইয়াং ম্যান। বুঝতে পেরেছি, কে? আলমগীর। আরে ও তো এখন আমরা এই দুজনই মোটামুটি ওই চলচ্চিত্রে যে ফ্ল্যাশব্যাক হয়, আমরা সবসময় আলোচনায় থাকি দুজনে। ভাই, নজরুল ভাই, হ্যাপি বলো। বার্থডে। হ্যাঁ, শুভ ধন্যবাদ। জন্মদিন। আপনাকে শুভ জন্মদিন। আপনি এখন তো বালক হইলেন মাত্র। তোমার কথা মতো বয়স কমছে। তোমার হ্যাঁ, জন্মদিন। বয়স না না না, আপনার আমি জানি না বয়স কত, কিন্তু আপনার 100 হতে কত বাকি আছে ওটা বলে দিন। ওই কথাই তো বলি, তুমি 100-তে তুমি যেভাবে নিজেকে কাউন্ট ডাউন করো, তো সেই কাউন্ট ডাউনের মধ্যে আমি ঢুকতে চাই না ভাই। আমার ওটার চিন্তাই করতে রাজি না। 100, 200, 300, 400 কোনো কিছু না। যেদিন প্রতিদিন প্রতিদিন একটা নতুন দিন, প্রতিদিন একটা নতুন সংখ্যা, প্রতিদিন আমাদের জীবনে যেন এই যেভাবে আমরা চলছি ফিরছি। আমি আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনি প্রতিদিন এইভাবে সুখে শান্তিতে দিন কাটান, এবং এবং মানে সবার ভালোবাসা পেয়ে মানে হাসি মুখে সারাদিন জীবন ছিলেন, সারা জীবন থাকবেন আরো। ইনশাল্লাহ। তোমারও তো জন্মদিন কয়দিন আগে গেল, আমি তো এরকমই উইশ করলাম। তো ঠিকই আছে, আমরা একে অপরের উইশ করতে করতে দুই ভাই চলতে থাকবো। আর তো ঠিক আছে, আল্লাহ মালিক। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। অনেক খোদা অনেক হাফেজ। ধন্যবাদ। আমাদের চিরসবুজ আরেকজন চিত্রনায়ক আলমগীর, যার আসলে বয়স বাড়ছে না, কমছে। এবং আমাদের সাথে আরও একজন যিনি আছেন, তিনিও আসলে সেই চিরসবুজ ক্যাটাগরিতেই আসলে পড়েছেন। মনে হচ্ছে একটা খুনসুটি, একটা কম্পিটিশন, আসলে পজিটিভ কম্পিটিশন আপনাদের মধ্যে সব সময় ছিল। কখনো কি নায়ক আলমগীরকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে? কি বলবেন? না 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 না, হি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, নো ডাউট অ্যাবাউট ইট। এবং ওর যে মানে অন স্ক্রিন ওর যে স্টাইল, ওর যে কন্ট্রিবিউশন, দ্যাট ইজ একটা সামাজিক, নর্মালি সামাজিক ছবিগুলি ও করেছে। এবং ওর সঙ্গে যারা কো আর্টিস্ট থাকতেন, মানে নায়িকা থাকতেন, তো স্ক্রিনের ভিতরে যে পারিবারিক যে সমস্ত কাহিনীগুলো অভিনয় করেছে, এবং বাংলাদেশের যত বড় বড় পরিচালক আছে তাদের সবার কাছেই ও সুযোগ পেয়েছে কাজ করার তাদের সাথে। তো তাতে করে তার যে প্রাপ্তি স্ক্রিনের অ্যাজ এ হিরো, অ্যাজ মানে অফ স্ক্রিনে ব্যক্তি আলমগীর, এবং তার যে সমস্ত কর্মকাণ্ড আমার জানা আছে, তাতে করে হি ইজ ডেফিনেটলি এ ভেরি গুড হিউম্যান বিং। আমরা যেটা পেশাগত থাকি না কেন, মানুষ হয়ে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি, এবং সবাই মানুষ হয়ে বেঁচে থাকতে পারে না। তো সুতরাং সবাই যেটা পারে না সেটা আলমগীর পারে, এবং সেটাই হলো আলমগীরের সবচেয়ে বিশেষত্ব। দারুণ। দুজন কি একসাথে স্ক্রিন ভাগাভাগি করেছেন কখনো? এই একটা খুব মজার গল্প। আমরা দুজন কখনোই স্ক্রিন ভাগাভাগি করতে পারিনি, কিন্তু অফ স্ক্রিনের মধ্যে এত বেশি ভাগাভাগি ইদানিংকালে, যে আমরা সকালে, বিকালে, দুপুরে, রাত্রে একে অপরের সঙ্গে টেলিফোনে কথা বলছি। আমার বাসায় ও আসছে, আমি ওর অফিসে যাচ্ছি, আড্ডা মারছি, গল্প করছি, স্মৃতিচারণ করছি। এটা আমাদের জন্য একটা বড় রিল্যাক্সেশন হয়েছে দুজনের জন্যই। মানে এখানে এই যে কথাটা বলতে চাই, যে সম্পর্ক যেটা, এটা যদি স্বার্থের ঊর্ধ্বে হয়, নিঃস্বার্থ হয়, তাহলে এটার বন্ডেজটাও, ফাউন্ডেশনটাও খুব স্ট্রং হয়। যে স্ট্রেংথটা একে অপরের সঙ্গে এত সুন্দরভাবে আপনার ইন্টারাক্ট করে, যে সেখানে বোথ অফ দি ক্যারেক্টার্স উই আর এনজয়িং আওয়ারসেলভস।
রিয়েল লাইফে যেভাবে ইউ আর এনজয়িং ইয়োর সেলফ, আমরা বিশ্বাস করি যে সময় আসলে এখনো ফিরে আসেনি, তাই দর্শক যেটা আগে দেখতে পারেনি কখনো পর্দায় দুজনকে একসাথে, আগামীতে এত সুন্দর সুন্দর কাজ আসলে আমাদের কাছে আসবে বলে আমরা বিশ্বাস করি। এবং নতুন যে প্ল্যাটফর্মগুলো হচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, সেখানেও আশা করি দুজনকে আমরা পর্দায় কখনো না কখনো দেখতে পাবো। যদি আমাদের দুজনেরকে ব্যবহার করার জন্য সেরকম কোনো ব্যবহারকারী, আমি শব্দটা ব্যবহারকারী বলছি এই জন্য যে আমরা জীবনে যেখানে যে পর্যায়ে পর্দা থেকে আমাদের একটা ইমেজ তৈরি করেছি, সেই ইমেজটা রক্ষা করে যদি কেউ আমাদেরকে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা করব না কেন। কারণ আমাদের সেই আগ্রহটা তো ভিতরে যেরকম ছোটবেলায় ছিল নায়ক হব, ঠিক এখনো সেটা নায়ক না হয়ে গল্পের নায়ক হব, কিংবা একটা অভিনয় করব এমন যে অভিনয়টা আমাকে সমস্ত অতীতের যে আমাদের পর্দা ইমেজ সেটাকে ভাঙচুর করে একটা নতুন কিছু বর্তমান প্রজন্মের যারা মেকার তারা নিয়ে আসবে, এইটা চেষ্টা করতে ভালো লাগে আমার আর কি। হ্যাটস অফ টু ইউ, আসলে আপনি এখনো এতটা প্রগতিশীলভাবে চিন্তা করেন নিজের ইমেজ নিয়ে, এতটা বেশি সরব। আসলে আপনার কাছ থেকে শেখার এই প্রজন্মের যারা শিল্পী আছে তাদের অনেক কিছু রয়েছে। আমি একটু আরও কো আর্টিস্ট নিয়ে জানতে চাই। আপনি কাজ করেছেন পর্দায় আরও অনেক কো আর্টিস্টদের সাথে, তাদের সাথে কি যোগাযোগ আছে যারা এখন আছেন আমাদের মাঝে বর্তমান? মাঝে মধ্যে হয় সেইভাবে। এখন যেহেতু কর্মক্ষেত্রে যোগাযোগটা যত ঘন ঘন হতো, সেই যোগাযোগটা তো আর এখন যেহেতু পেশাগতভাবে আমাদের সেই সুযোগটা নেই, কিন্তু যেটা আছে সামাজিকতা, সেই সামাজিকতার কারণে যেটুকু হওয়ার দরকার সেটুকু হয়। আচ্ছা, কখনো কি কাউকে মিস করেন যে এই মানুষটার সাথে আসলে তো ভালো সময় কেটেছে, এখন সময় কাটাতে পারলে ভালো হতো, কিন্তু হচ্ছে না? এখন আমি আমার কথা যদি বলি, আপনি একটু আগে যেটা বলেছেন যে আমাদের তো সাধারণত ফিল্ম শুনলেই মনে হয় নায়ক নায়িকা, ফিল্ম বললেই জুটি, ফিল্ম বললেই মনে হবে যেন গ্ল্যামার ওয়ার্ল্ডের একটা ছেলে একটা মেয়ে। আমার কাছে এটা কিছুটা ভিন্নতা, যেটা যেভাবে আপনি বললেন আর কি। যেমন হলো, আমার সবসময় পুরুষদের সঙ্গে সম্পর্ক বেশি, ডিরেক্টরের সঙ্গে, আমার কোয়ার্টিস্ট হিসাবে নায়কদের সঙ্গে, রাজ্জাক ভাইয়ের সঙ্গে যতটা সুন্দর সম্পর্ক কবরীর সঙ্গে ততটা হয়নি, আলমগীরের সঙ্গে যতটা সুন্দর মানে সম্পর্ক সামানের সঙ্গে সেটা হয়নি, আমার অন্যান্য ফারুকের সঙ্গে যত আন্তরিকতা ছিল রোজিনার সঙ্গে সেটা হয়নি, কিংবা পরবর্তী জেনারেশনের যারা নায়ক হয়েছে তাদের যারা এই ইলিয়াস কাঞ্চন হোক, মান্না হোক, জসিম হোক ইত্যাদি, যে সমস্ত আমাদের পরবর্তী জেনারেশনে যারা এসছে তাদের সঙ্গে যতটা আন্তরিক এবং সুন্দর বন্ধুত্ব ছিল, ভাইয়ের মতো সম্পর্ক ছিল, এইটা যে কোনো কারণে নায়িকাদের সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক হয়নি। নায়িকারা কি নিয়ে একটু অভিমান করেছে কখনো? ওনাদের তো এত বেশি চানেওয়ালা থাকে যে ওনাদের অভিমানের দু একজন উজ্জ্বল না থাকলে তাদের কিছু যায় আসে না। সুতরাং নায়িকাদের অ্যাডভান্টেজটাই তো হলো এটা, যে ওই মানে আমাদের সময় বিশেষ করে এখন ছেলেরা দাপিয়ে বেড়াচ্ছে, আমার কাছে যেটা মনে হয় আর কি, নাটকের হোক কিংবা সিনেমার হোক, কিন্তু আমাদের সময়ে এই আমরাও দাপিয়ে বেড়াতাম, নায়িকারাও সাইড বাই সাইড, তারাও কম যেত না। আর তাদের আবার ভক্ত কিংবা তাদের মানে শব্দটা এই সময় আমরা বলি ফ্যান ফলোয়ার। ফ্যান ফলোয়ার, ফ্যান ফলোয়ার না, তখনকার ছিল যে একেবারে তাদের জন্য ওই মানে অন্ধভক্ত, ডাইহার্ড ফ্যান ভক্ত বলা যেতে পারে। তাদের প্রতি তাদের যে ভালোবাসা, ভালোবাসা তো হলো দুই রকমের। এখন হলো ওয়ান সাইডেড ভালোবাসা, যেটা ওই ওয়ান সাইডেড ভালোবাসার মানুষ এত বেশি তারা পেত
যে তাদের কাছে তখন দু একজন অ্যাবসেন্ট থাকলেও কিছু যায় আসে না। খুব দারুণভাবে বলেছেন। আমি একটু আপনার ভয়েস নিয়ে কথা বলতে চাই। আপনি রেডিওতে কাজ করেছেন। রেডিও জি। আপনার ভয়েস কিন্তু দর্শকদের কাছে একটা আলাদা আলোড়ন সৃষ্টি করেছিল। স্ক্রিনের সামনে অভিনয় করার যেহেতু অভিজ্ঞতা আপনার রয়েছে, ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করা সেটার অভিজ্ঞতাটা কেমন? হ্যাঁ, সেটার অভিজ্ঞতাটাও এখন মনে পড়ে আর কি, কিরকম যেরকম যখন আমি কলেজে পড়ি, এখন আপনি যে ভূমিকায় আছেন সঞ্চালক হিসাবে, এখন ঠিক একইভাবে ওই হয়তো কোনো একটা খেলা হচ্ছে কিংবা স্পোর্টস হচ্ছে কিংবা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে একজনের তো ন্যারেশন করা বলতাম আমরা, ধারাবাহিক, মানে ওটাকে বলা হয় ধারা বর্ণনা, আমরা ওইভাবে বলতাম আর কি। যে কোনো একটা অনুষ্ঠান হলো ধারা বর্ণনা হবে, একটা গান হলো, গানের পরে মানে অ্যানাউন্সারের বিকল্প একটা গ্রন্থনা করার জন্য একটা ভয়েস প্রয়োজন পড়তো আর কি। তো সেগুলো অনেক কাজ করেছি, যেমন খেলাধুলায় ওই হয়তো একটা খেলার ধারা বর্ণনা হচ্ছে, খেলার ক্রিকেট খেলা হলো কি স্কুল কলেজেই, ওটা তো আর ওরকম প্রফেশনাল কিছু না, কিন্তু একটা ভয়েস দিয়ে মাইক্রোফোনের সামনে কথা বললে পরে যেন সেই ভয়েসটা একটা গম করে, একটু লোকজনের কাছে মনে হয় যেন একটা আলাদা কিছু আপনার ন্যারেশন শুনছি। তো সেগুলো করেছি। ইউনিভার্সিটিতেও যখন মনে করেন একটা অনুষ্ঠান হচ্ছে, গান আছে, অমুক আছে তমুক আছে, তারপরে বিহাইন্ড দি স্ক্রিন সেগুলো ন্যারেশন করা কিংবা একটা অ্যানাউন্সমেন্ট করা, এগুলো করেছি। আচ্ছা, আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে, যে এই মুহূর্তে যদি ধারা বর্ণনার কথা বলেছেন, বিভিন্ন সংলাপের কথা আসলে আমার মনে আসছে। আজকে আপনার একটা জনপ্রিয় সংলাপ কি আমাদের উদ্দেশ্যে বলবেন? আপনার প্রিয় একটা জনপ্রিয় সংলাপ। না দেখেন, মানে এটা এই জন্য জনপ্রিয়, মানে পুরো ছবিতেই, কিন্তু অভিনয়ের শব্দের সঙ্গে যখন এটা আসে তখন কিন্তু মানে একটা পরিবেশ, কাউন্টার ডায়ালগ এগুলো না থাকলে এটা বললে পরে ওটা ঠিক ইম্প্যাক্টটা ক্রিয়েট করবে না। কেমন, মানে আপনি যদি কোনো কথা বলেন সেটার কাউন্টার আমি আপনাকে হয়তো একটা দিতে পারি, ইফ ইউ ওয়ান্ট টু হিয়ার দ্যাট। এটা যে কোনো ধরনেরই হতে পারে। আপনি যদি মনে করেন আমাকে একটা ড্রামাটিক একটা কোনো কথা জিজ্ঞাসা করেন, আমি আবার হয়তো সেটার কাউন্টারে আপনাকে একটা কথা বলতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে অভিনয় করে আপনাকে বলতে হবে কিছু Of course, একটা। সেটাই তো আমি মিন করছি, একা অভিনয় করা যায় না। অ্যাক্টিং ইজ রিঅ্যাক্টিং, তাই না? অ্যাক্টিং, হ্যাঁ, একা করা যায় না। সুতরাং আপনি যদি করতে চান আপনাকে তাহলে ওইটা মানে করতে হবে, আর না করলে পরে নাই, দর্শক তো জানলো। আচ্ছা, সেটা নিশ্চয়ই হবে, সেই সুযোগটা আমি হারাতে চাই না, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে একটা জিনিস আছে, একটা জি। স্মৃতিও বলা চলে, একটু দেখাতে চাই আপনাকে। দেখান। চলুন প্রিয় দর্শক। হৃদয়ে আঁকা যে ছবি, সে যে গো তোমার প্রতিছবি, মুছে আর যাবে না কোনোদিন। হৃদয়ে আঁকা যে ছবি, সে যে গো তোমার প্রতিছবি, মুছে আর যাবে না কোনোদিন। হৃদয়ে আঁকা যে ছবি। বেঁধেছি তোমাকে
স্মৃতির পাতায় ফিরে গিয়ে কেমন লাগলো? এগুলো এখন দেখলে মানে আহ, স্মৃতির পাতায় তো অনেক মানে পৃষ্ঠাই উল্টে গেছে এখন। আমার ক্যারিয়ারের দুটো দিক আছে, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর। একটা তো হলো যেটা দেখালেন, রোমান্টিক হিরো। রোমান্টিক হিরো, এবং বয়সের সঙ্গে সঙ্গে সেই রোমান্টিসিজম যদি কোনো অ্যাক্টর পরিবর্তন করতে না পারে তাহলে কিন্তু সে থেমে যায়, সিনেমার বিশেষ করে। আমি কিন্তু অন্য নাটক, মঞ্চ এগুলো বলছি না। তো আমার ক্যারিয়ারে আমি রোমান্টিক হিরো হিসাবে যখন শুরু করি ক্যারিয়ার, তার আগে তো টেলিভিশনেও আমি নাটক করতাম, রেডিওতে নাটক করেছি, মঞ্চে নাটক করেছি, সেখান থেকে ধারাবাহিকভাবে চলচ্চিত্রে আসি এবং সেখানেও পরীক্ষা নিরীক্ষা দিতে হয়েছে। শোভা দত্ত আমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছে, যদিও আমি টেলিভিশনের প্রতিষ্ঠিত একজন নাটকের হিরো ছিলাম। সেখান থেকে কোয়ালিফাই করে বিনিময় ছবি দিয়ে শুরু হয়। তো সেই সমস্ত করতে করতে গিয়ে এক সময় আমি একটা অ্যাক্সিডেন্ট করি, উপর থেকে জাম্প করতে গিয়ে পা ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরে খুব একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায় আমার ক্যারিয়ারটা। 2-3-4 বছরের মধ্যে এই ঘটনা ঘটে। আমার ক্যারিয়ার শুরু হয় মুক্তিযুদ্ধের আগে 1970 সালে, এরপরে মুক্তিযুদ্ধ হয়। প্রথম ছবি মুক্তিযুদ্ধের আগে রিলিজ হয় বিনিময়, পরবর্তী যে ছবিটা রেডি ছিল কিন্তু মুক্তি পেতে পাইনি, পরে আমাদের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ছবি যেটা মুক্তি পায় সেটা হলো সমাধান, দ্বিতীয় ছবি আইজুর রহমানের। এই ছবিগুলো সফলভাবে চলছিল ক্যারিয়ারটা। তারপরে 74 সালে থমকে যায় আমার এটা নাটক অ্যাক্সিডেন্টে পড়ে। তখন এর আগে আমাদের জেনারেশনের একজন হিরো ছিল রহমান ভাই, তারও এরকম একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তার পাটাকে কেটে ফেলতে হয়, সেও একটা অ্যাক্সিডেন্ট করেছিল এবং তার মানে ক্যারিয়ার মোটামুটিভাবে কষ্টে চলেছেন। তারপরেও উনি হি ওয়াজ এ ভেরি সাকসেসফুল হিরো। অনেক এগুলো আপনারা হয়তো দেখেননি, কিন্তু 60-এর দশকে হি ওয়াজ এ ভেরি পপুলার হিরো। তারই পরবর্তীতে রাজ্জাক ভাই তার রিপ্লেসমেন্ট হিসেবে চলে আসে 60-এর দশকে। তো আমার ক্যারিয়ারে যখন এরকম ধীরে ধীরে আমি সাপোর্টিং হিরোতে চলে যাচ্ছিলাম এবং আমার একটা ফিলিংস হচ্ছিল যে আমি বোধহয় আর রিকভারি করতে পারবো না, এবং নিজেকে নিজে বোঝাপড়া করছিলাম খুব যে এখন আমার কি করা উচিত। করতে করতে হঠাৎ করে এক ছবি কুদরতে এক পরিচালককে দেখলাম, মমতাজ আলী। উনি ইমান, কুদরত, তারপরে আরও অনেক ছবি তখন করেছেন, সবগুলো খুব ইজ এ ভেরি গুড ডিরেক্টর। আমি ওনার সঙ্গে কুদরতে কাজ করতে গেলাম, ওখানে আমি সাপোর্টিং হিরো ছিলাম। আমি আর সুচরিতা, ওয়াসিম আর শাবানা। তো এটা করতে গিয়ে আমার কাছে মনে হলো যে এই পরিচালককে আমার দরকার, কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, পরিচালক হচ্ছেন একজন শিল্পীর জন্মদাতা। পর্দায় যে জন্ম দেয় সে হলো পরিচালক, এটা আমার বিশ্বাস, এবং সেই বিশ্বাসের উপরে ভর করেই কিন্তু আমার ক্যারিয়ারকে আমি তৈরি করেছি। বাহ। এই মমতাজ আলীকে আমি যখন অ্যাসাইনমেন্ট দিলাম যে আমার একটা ছবি করতে হবে উজ্জ্বল ফিল্মস, আমি মনে করলাম যে আমি আমাকে এখন তৈরি করবো, স্টারে রূপান্তরিত করব। আমি ফ্রাস্ট্রেটেড হয়ে ফিল্ম ছেড়ে পালিয়ে যাব না, হাল ছেড়ে দিব না, হাল ছেড়ে দিব না। আমাকে আবার মানে আমার অবস্থান আমাকে তৈরি করতে হবে, কামব্যাক দিতে হবে। রাইট। এই মমতাজ আলী আমাকে বললেন, প্রথম যে কথা বললেন যে আপনি হবেন অ্যাকশন হিরো, আপনাকে রোমান্টিক হিরো বানানো কে? আমি ওনার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকে ভাবলাম যে আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, নাটক করেছি, টেলিভিশন করেছি ইত্যাদি। আমার জীবনের আকাঙ্ক্ষা সব কিছু হলো যে আমি পুরস্কার পাবো, আমি অমুক হব, আমি তমুক হব, আমি একটা মোটামুটিভাবে সেলিব্রিটি হব, এটা এইরকম একটা চিন্তা ভাবনা ছিল। উনি বললেন যে আপনি ভুল রাস্তায় চলেছেন। আমি চিন্তা করলাম যে ওনারও বোধহয় এটা শেষ,
আমারও মনে হয় এটাই শেষ। কারণ আমি তো কল্পনাই এটা করতে পারি না, কারণ আমি তখন হ্যাংলা পাতলা, আমার শরীরের কোনো বডি ল্যাঙ্গুয়েজ নাই, কিচ্ছু নেই। উনি তখন আমাকে নিয়ে নালিশ ছবি করলেন। এই নালিশ ছবিতে আমি একমাত্র দুর্বল, আমার কোম্পানির ছবি, আমি একমাত্র দুর্বল। সেখানে কাস্ট হলো শাবানা, সেখানে কাস্ট হলো সুচরিতা, সেখানে কাস্ট হলো জয়শ্রী কবির, সেখানে ইলিয়াস কাঞ্চন, তারপরে অন্যান্য মুস্তফা ভাই টুস্তফা, বড় বড় সব ক্যারেক্টার আর্টিস্ট আছে। একমাত্র উজ্জ্বল হলো ওখানে সবচাইতে দুর্বল, কিন্তু পুরা ছবি হলো উজ্জ্বলের উপরে। আমি চিন্তা করলাম যে এখন কি হবে দেখা যাক। তারপরে আমরা ছবিটা রিলিজ হলো, প্রচণ্ড আমি প্রচার করেছিলাম ওই ছবিটাতে, সাংঘাতিক প্রচার করি আমি নালিশ প্রচারণার জন্য ছবিটাতে। কি কি করতেন তখন সবথেকে সব বেশি পত্র জনপ্রিয় পত্রিকা, টেলিভিশন, রেডিও, মানে খুললেই মানে উজ্জ্বল ফিল্মস আর মমতাজ আলীর মানে নালিশ, এরকম। মানে সেই সময়ে যে ছবির বাজেট ছিল আমার 15 লক্ষ টাকা, 82 সালের গল্প করছি। মাধ্যম? আচ্ছা, আর প্রচার করেছি আমি ছবির জন্য 7.5 লক্ষ টাকা, মানে হাফ অফ দ্য বাজেট হাফ অফ অফ দ্য দি ফিল্ম। প্রজেক্ট, মানে যাতে করে একটা মানুষ যে মার্কেটিং করতে আসবে আমার কাছে, সেজন্য যেটার দাম 60,000 টাকা, 50,000 টাকা, আমি 1 লক্ষ টাকা বললো সে যাতে নিয়ে নেয়। এবং আপনার প্রচারণার চিন্তা ভাবনা এতটা আধুনিক ছিল যে আপনি প্রথম যে একটা পত্রিকা বা প্রথম ফ্রন্ট পেজে আপনার পুরো ওইটাই ছবি হলো বা ওই চলচ্চিত্র যে নিয়ে গল্পটা আসলে করতে চাচ্ছি। এর পরবর্তী যে ছবিটা, ওইখানে উনি আমাকে প্রতিষ্ঠিত করলো যে হ্যাঁ, উজ্জ্বলকে এই ছবিতেও এই ধরনের ক্যারেক্টারেও অ্যাকসেপ্ট করানো যায়। পরবর্তীতে নসিব করে নেক্সট ছবিটা আমি তৈরি করলাম, দ্যাট বিকেম এ ব্লকবাস্টার ফিল্ম। এবং আমার আর পিছনে তাকাতে হলো না, আমি শুধুমাত্র ফরওয়ার্ড মার্চ, সব দিক দিয়ে আমি মজবুত একটা ভিত্তির উপরে নিজের ক্যারিয়ারকে গড়ে তুললাম। এবং সেই থেকে আমার যতগুলো ছবি হয়েছে, আমি একটা জিনিসে বিশ্বাস করতাম, তখন একটা ট্রেন্ড ছিল আমাদের ফিল্মের যে অনেক ছবি করতে হবে। তো অনেক ছবি করতে হবে, রাজাক ভাই অনেক ছবি করতো, তারপরে আলমগীর অনেক ছবি করতো, অন্যান্যরা অনেক ছবি করতো। তখন আমি আমার এই ডিরেক্টরকে জিজ্ঞাসা করলাম যে আমি তো মানে খুব বছরে 1-2 ছবি করি, তো এখন আমি হাউ আই কন্টিনিউ মাই স্টারডম। উনি তখন আমাকে বললেন মানে অনেক কিছু গাইডলাইন আছে যেটা এখনকার জেনারেশনের ছেলে মেয়েদেরও এটা জানা দরকার। সেটা হচ্ছে, তখন সেই সুযোগ ছিল। উনি বললেন যে দেখেন, একটা দিলীপ কুমার কয়টা ছবিতে অভিনয় করেছে, একটা উত্তম কুমার কয়টা ছবিতে অভিনয় করেছে, একটা রাজ কাপুর কয়টা ছবিতে অভিনয়, এই লোকগুলো যাদের নাম বলছি তারা কিন্তু হলো ইন্ডিয়ান স্ক্রিনার, দে আর দি ম্যাগনিফিসেন্ট এক একটা নাম। মানে এরা কয়টা ছবিতে অভিনয় করেছে, অমিতাভ বচ্চন কয়টা ছবিতে অভিনয় করেছে, হিসাব করে দেখলাম তো তাই তো। তাদেরকে তখন একটা ছবি করতো তারা 1 বছর 2 বছর পরে ছবি রিলিজ হতো। তো বলে তারা কি করে মেনটেন করেছে জানেন? আমি বললাম যে না, বলে যে এই যে একটা ব্লকবাস্টার ছবি হলে এটা কন্টিনিউয়াসলি সেকেন্ড রান হতো, থার্ড রান হয়, ফোর্থ রান হয়। এই ছবিগুলোর আপনার যে ফ্যান ফলোয়ার, তারা অপেক্ষা করে যে তার নতুন ছবি কবে আসবে, আর যখনই তার নতুন ছবি আসে এই তার টোটাল ফ্যান ফলোয়াররা হুমড়ি খেয়ে পড়ে। অ্যান্ড এই পলিসিটাকে আমি অ্যাডপ্ট করি, যে অত্যন্ত কঠিন, কিন্তু যদি আপনি করতে পারেন তাহলে পরে ইউ লাস্ট লঙ্গার ইন ইউর ক্যারিয়ার। যেটা এখন আমাদের কিছুটা সাকিব করছে এই প্রজন্মের এই মেগা স্টার। প্রজন্মের মধ্যে, বছরে একটা করে। এগুলো আমরা যেরকম আমার দর্শক যারা, আমার ভক্ত যারা, তারাই বলতো ভাই বছরে আপনি তো একটা করে ছবি করেন। এখনো এই সময়ও তাদের মনের মধ্যে এই নালিশ, নসিব, উসিলা, আমি ওস্তাদ, বীরাঙ্গনা সখিনা, তারপরে প্রত্যেকটা ছবি বছরে আমি একটা করে ছবিতে অভিনয় করেছি। এই ছবিগুলো সার্টেন পার্সেন্টেজের দিক দিয়ে অল আর সাকসেসফুল ফিল্মস কমার্শিয়ালি, যে কারণে আমাকে নানানভাবে আমার দর্শকরা অভিহিত করে আমাকে স্টার হিসাবে তাদের যে অ্যাকসেপ্টেন্সটা, এটাই আমাকে এখনো প্রলং করছে। এবং আমি এখনো তাদের স্মৃতিতে ওই ছবিগুলো নিয়েই কিন্তু জাগ্রত তাদের পর্দার আমার সেই ইমেজ, যে ইমেজের কথাটা আমি বলছি। তো আমাদের যারা জনপ্রিয় শিল্পী
তাদের মনে রাখতে হবে যে আপনি যে পর্দায় ইমেজটা আনছেন সেই ইমেজটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে সারা জীবন, যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে থাকবেন। আপনি যেমনটি বলছিলেন যে আপনার স্টারডমকে ধরে রাখতে বা নতুন করে কামব্যাক করতে আসলে আপনাকে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়েছে, যা একেবারে নতুন ছিল হয়তো আমাদের এই সিনেমা অঙ্গনের জন্য। প্রচারণার ক্ষেত্রে বলি বা ফিল্মে নতুন ধারার কাজ করতে, তখন তো প্রচারণার জন্য ফেসবুক ছিল না, ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, Exactly. তাই না, অ্যাড ছিল না, কিন্তু পত্রিকার মাধ্যমে একটা ফুল পেজে আসলে নিজের সেই ছবি ছাপানো থেকে শুরু করে প্রচারণার আমি নানা মাধ্যম। ওই নিয়ত ছবিতে প্রপত্র বের করেছিলাম। আমাদের সময় উইকলি চিত্রালি ছিল, খুব পপুলার ওইটা। সেটা শুধু সিনেমারই মানে উপরে বেস করে চিত্রালি, পূর্বাণী, এগুলো পত্রিকা থাকতো। মানে এই সময় আসলে এই ধরনের স্টেপ নেওয়াটা কতটুকু রিস্কি ছিল আপনার জন্য? আমার জন্য রিস্কির কিছু তো না, মানে পয়সা আগে না আপনার ইমেজ আগে। আমার বিশ্বাস হচ্ছে যে আমার ইমেজ যদি কারেক্ট থাকে, আমার কর্ম যদি কারেক্ট থাকে, পয়সা আমাকে ফলো করবে। আমি যদি পয়সাকে ফলো করি এই আমাদের এই যে পেশাতে, তাহলে আপনি কখনোই, হয়তো একটা সময় পয়সা থাকবে, পরবর্তীতে আপনার যখন ইমেজ থাকবে না, পয়সাও থাকবে না, ইমেজও থাকবে না, আপনি তখন দুস্থতে রূপান্তরিত হবেন। সত্যি তাই। বিনোদন সাংবাদিকদের কথা একটু বলতে চাই, যারা আসলে স্টারদের বিভিন্ন খবরাখবর আসলে এখনো অবধি আমাদের কাছে পৌঁছে দেন, কিন্তু তখন কিন্তু দ্য অনলি ওয়ে ছিল মানুষ তারকাদের সম্পর্কে জানতে পারতো পত্রপত্রিকা বা ম্যাগাজিনে পড়ে। তখনকার বিনোদন সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে যদি একটু বলেন। আমি সবসময় বিশ্বাস করি শো বিজনেসে বিনোদন সাংবাদিক কিংবা রিলেটেড সাংবাদিক, তাদের একটা অনেক বড় ভূমিকা থাকে। এখন তো প্রত্যেকেরই হাতে হাতে একটা করে স্মার্টফোন থাকে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মিডিয়ার যে সমস্ত সোশ্যাল মিডিয়া, ইউ ক্যান প্রমোট ইয়োরসেলফ। কিন্তু তখন তো সেই সুযোগ ছিল না। তো আমাদের সেই সময়ের যারা সাংবাদিক ছিলেন এবং যারা প্রথিতযশা ছিলেন, তারা ইকুয়ালি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যেমন মনে করেন আমাদের সময়ে পারভেজ ভাই ছিল চিত্রালীর, হাই ভাই ছিল শুধু প্রশ্ন উত্তর লিখত, বাট সেই পেজটা ছিল মারাত্মক জনপ্রিয়। আখতারুজ্জামান ছিল, আমাদের আব্দুর রহমান এখন আপনাদের এই আমাদের ইয়েতে আছে, চ্যানেল আইতে রয়েছেন, ও সাংবাদিক ছিল। এবং তাদের সময়ের সমসাময়িক যারা ছিল, এখনো কিছু কিছু ওরা রয়ে গেছে এবং তারা কিন্তু বড় বড় জায়গায় সব আছে, বাবু, তারপরে তুষার, এরা সমস্ত ওই মানে রহমানদের পরের জেনারেশন আর কি। এখন যেটা মানে বলতে চাচ্ছি আর কি, সেটা হলো যে শো বিজনেসে সাংবাদিকরা আমাদের সময় বিশেষ করে, তারা যদি আমাদেরকে প্রমোট না করতো, আপনার একটা ছবি রেডি হবে, রিলিজ হবে, সেটা তো 9 মাস 6 মাস সময় লাগবে। তো আপনার এই 9 মাস 6 মাস 1 বছর আপনি জীবিত থাকবেন কি করে? হাউ ইউ রিচ ইউর অডিয়েন্স, হাউ ইউ রিচ ইউর ফ্যান্স, সেটার জন্য এই মিডিয়াটা, এই যে প্রচারের, তখন পত্রপত্রিকাও কিন্তু সিনেমার এখন যেরকম একটা আলাদা পেজ থাকে, এটা কিন্তু ছিল না। শুধুমাত্র ফিল্ম বেসড কিছু ম্যাগাজিন, কিছু পত্রিকা, উইকলি পত্রিকা থাকতো, কিংবা ফোর্টনাইটলি পত্রিকা থাকতো। তো সেগুলোর মাধ্যমে আমরা যেটা করতাম, যেরকম মনে করেন আমি আমার অফিসটাকে আমি সবসময় সাংবাদিকদের একটা মিনি কালচারাল প্রেস ক্লাব বানিয়ে রেখেছিলাম। আমি বছরে একটা ছবি করতাম, তা আমাকে সারা বছরে তো প্রচারের মধ্যে থাকতে হবে। তো আমি তাদের সবাই সঙ্গে একটা বন্ধুত্ব সুলভ ভাব, একটা ভ্রাতৃসুলভ ভাব, এবং তাদের সঙ্গে বসে ওঠা, খাওয়া দাওয়া, আন্তরিকতার সঙ্গে তাদের সঙ্গে মেলামেশা করা। তারা সবাই আমাকে নিয়ে আমার যে কোনো রকমের, আবার আমিও ভিতরে ভিতরে যেরকম মনে করেন যখন আমি অ্যাকশন হিরো হলাম, আমার বডি ল্যাঙ্গুয়েজটাকে তো রাইটলি আনতে হবে, কারণ এটা যদি না হয় যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার শারীরিক লাগবে। আমি তখন কি করলাম, জিম করতে হবে। আমি তখন একজন লোক খুঁজতে শুরু করলাম যে আমাকে ব্যায়াম করাবে, জিমের ইনস্ট্রাক্টর লাগবে। ঘোড়া চালাতে হবে। এখন ঘোড়া চালাতে গেলে পরে আমি যদি ঘোড়া চালাই, লোকজনে দেখে ঘোড়া থেকে পড়ে গেলে হিরোর
মানে একটা হাস্যস্কর একটা সিচুয়েশন হবে। ভোর 5টার সময় ঘোড়া যারা সাপ্লাই করতো আমাদের ফিল্মে, ওকে ইকবাল হলের মাঠে বলতাম তুমি ভোরবেলা ঘোড়া নিয়ে ওখানে থাকবা। আমি গাড়ি চালিয়ে গিয়ে ওখানে উঠে ওই ঘোড়া চালাইতাম, এবং মানে যাতে আলো না উঠে, লোকজনে যাতে না থাকে, আমি একাই ঘোড়ায় পড়ে গেলাম, ওটা শেখালো যে সে শেখালো ইত্যাদি। আমি আরও এডিশনাল ছিল, আমি ফ্লাইং ক্লাবে প্লেন চালানো শিখেছি। প্লেন এবং চালানো, হ্যাঁ, প্লেন ঘোড়া চালানো, চালানো। ঘোড়া চালানো, প্লেন চালানো, বাস চালানো, ট্রাক্টর চালানো, কি চালাই নেই আমরা। এখন এই সময় তো হিরোদের আসলে স্ট্যান্ডম্যান থাকে আলাদা, অনেক ক্ষেত্রেই আসলে তারা স্ট্যান্ড পারফর্ম করে। আপনাদের সময় কি এই বিষয়টা জনপ্রিয় ছিল? আমাদের সময় স্ট্যান্ডম্যান ছিল, আর এখন তো আর স্ট্যান্ডম্যানও লাগে না। এখন তো গ্রিন পর্দার এগেনস্টের মধ্যে আপনি করে ভিএফএক্স দিয়ে আপনি মনে হয় অনেক কিছু করছেন। আমরা লিটারেলি এই বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করার জন্য আমরা ফিজিক্যালি অনেক রিস্কি শট দিতাম। আপনি ফাইটিং স্কিল কি কি শিখেছেন? মানে তখন কি সত্যি সত্যি একজনকে আমরা যেমন দেখতাম যে একজন হিরো একসাথে 10 জনকে মারছে, জাম্প দেওয়া, লাত্তি মারতে মাকে সমস্ত করা, হয়তো মনে করেন একটা কারণ ছবির সময় এই মমতাজ আলীর আমি একটা মানে শট দিচ্ছি, ফ্লাই করে গিয়ে মারামারি করছি, এটাতে গ্লাস ভেঙে আমার পায়ের মধ্যে গ্লাস ঢুকে গেছে, কিন্তু আমার ওদিকে নাই। আমি শট কমপ্লিট করার পরে ওয়েট কি হয়েছে, আসার পরে আমি বললাম যে এই যে পায়ের মধ্যে, আঙ্গুলের মধ্যে, আমি নিজেই গ্লাসটাকে উঠালাম, পিনকি দিয়ে রক্ত বেড়ে গেল। উই ওয়ার ভেরি ডেডিকেটেড ফর দ্যাট। আমাদের যে সমস্ত আজকে অনেকেই নাই, আর আমরা যারা আছি, আমরা আমাদের সাধনা দিয়ে আমাদের মানে অফ স্ক্রিন লাইফ স্টাইলকে বিবর্জিত করে সেখানকার সুখ শান্তি না রেখে আমরা কিন্তু অনেক পরিশ্রম করে, সাধনা করে নিজেদেরকে আমরা তৈরি করেছি। এবং আমি যে কথাটা বিগিনিংয়ে বললাম, ফ্রম এ রোমান্টিক হিরো টু অ্যান অ্যাকশন হিরো, তো এই পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া এবং দর্শকের কাছে কনভিন্স করা, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। আপনাকে শুরুর দিকে যেমন সুযোগ পাওয়ার জন্য মানুষ পরিশ্রম করে, একটা ইয়াং ছেলে মেয়ে তারাই তো নায়ক নায়িকা হয়, তারা যেরকম পরিশ্রম করে, সাধনা করে, ঠিক ফলো আপে গিয়ে ওটাকে ধরে রাখার জন্য যদি আপনি দ্বিগুণ পরিশ্রম না করেন, আপনি যদি মনে করেন যে গতানুগতিক একটা স্রোতে আপনি গা ভাসিয়ে দেবেন, তাহলে পরে একসময় আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন। আপনার নাম, আমাদের সময় অনেক মানে না হলো 20-30 জন নায়ক নায়িকা আসছে যাদের কোনো নাম নাই, ঠিকানা নাই, তাদেরকে লোকে মনে রাখে না, একটা দুটো ছবিতে অভিনয় করেছে। তো আমরা যারা এখনো মনে করেন ছবি করি না, কিন্তু আমাদেরকে এখনো দর্শক নায়ক আলমগীর ডাকে, নায়ক উজ্জ্বল ডাকে, নায়ক সোহেলানা ডাকে, এই নায়িকা ববিতা ডাকে, নায়িকা শাবানা ডাকে। তো শুরুতে যেটি বলেছিলাম আসলে যে কিছু তারকার দুটি কখনো ম্লান হয় না। এক্স্যাক্টলি, কিন্তু সেটাকে ধরে রাখা, এটা একজন শিল্পীর দুটি দায়িত্ব। আপনার ম্লান হয়ে যাবে যদি আপনি সেটাকে ধরে রাখার জন্য প্রক্রিয়া না করেন। এটা খুব কঠিন। আচ্ছা, আপনি তো হিরো উজ্জ্বল, মেগাস্টার উজ্জ্বল, আপনার লাইফের হিরো কে ছিল? আমার লাইফের হিরো এইটা মনে করেন, আমি তো আগেই বলেছি যে আমি কখনোই কাউকে ফলো করিনি। আমি যেটা করেছি সেটা হলো, আমি যেটা আমাকে মনে হয়েছে যে এইটা আমার আমি করব, সেটা আমি ভিতরে আত্মস্থ করে আমার মতো করে আমি সেখানে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি কারেন্টের সঙ্গে সাঁতার দিয়েছি, কিন্তু উইথ এ ডিফারেন্স। সবাই একসঙ্গে যাচ্ছে, আমি একটু আলাদা হয়ে একটা গ্যাপ করে আমিও যাচ্ছি, যে কারণে আমার দিকে যেন নোটিশটা পড়ে। শো বিজনেসের দ্যাট শুড উইথ দি কৌশল এবং টেকনিক। আপনি মেগাস্টার উজ্জ্বল, এই প্রজন্মের মেগাস্টার কিন্তু শাকিব খান, আপনি তার চলচ্চিত্র দেখেন? আরে ওর সঙ্গে আমি না হলে 15-20টা ছবিতে অভিনয় করেছি তো। ওর সঙ্গে ওর শ্বশুর, ওর বাপ, ওর চাচা, এগুলো অভিনয় করেছি তো। তখন এরকম ছিল না, কিন্তু মানে ওই নর্মাল ওর যে ক্যারিয়ার যখন শুরু হয় আর কি, সেই সময়
এগুলো ক্যারেক্টারে অভিনয় করেছি ওকে আমি অনেকগুলো। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন যুক্ত টেলিফোন লাইনে, একটু কথা বলতে চাই আমরা। বলে শুভেচ্ছা প্রিয় দর্শক, শুভেচ্ছা দর্শক, কে আছেন আমাদের সাথে? আচ্ছা, যান্ত্রিক গোলযোগের কারণে কথা বলতে পারছি না, আমরা একেবারে শেষের দিকে আসছি। এই সময়ের সিনেমা নিয়ে একটু জানতে চাই যে আপনি কি এখন সিনেমা দেখেন? নিয়মিত সিনেমা দেখি নিয়মিত? এবং নিয়মিত সিনেমা দেখি, নিয়মিত সিনেমার যারা নায়ক নায়িকা তাদের মিডিয়াতে তাদের কথাবার্তা শুনি, তাদের মুভমেন্ট, তাদের ফলো করা, তারা কি করছে না করছে সবকিছুই আমি মোটামুটি ভাবে আপডেটেড থাকেন? অ্যাবসলিউটলি। আর সোশ্যাল মিডিয়া নিয়ে কতটা বেশি আপডেটেড? আমি একেবারে আপডেট। এই যে Facebook আপনি এখন account? এটা করছি, এই যে একটু আগে ফুল দিয়ে বরণ করলেন, দেখবেন যে কিছুক্ষণ পরে ফেসবুকে চলে যাবে, এটা রিল আকারে চলে যাবে না রিল ছবি? আকারে চলে যাবে, কথা আকারে চলে যাবে। এই যে আমি চায়না থেকে ঘুরে আসলাম, নানান ধরনের প্রোগ্রাম করলাম, সেগুলো সব চলে যাচ্ছে এখন। মানে সবসময় আপনার আপডেট কি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে পাওয়া যায়? হ্যাঁ, আপনি কোনো পেজ মেনটেন করেন? পেজ মেনটেন করি না, তবে আমার যেটা ফেসবুক অ্যাকাউন্ট সেখানে আমি আই প্লেজ ইট। অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেক গল্প ছিল, আরও শুনবো হয়তো, তবে জন্মদিনের উদযাপন কেক কাটা ছাড়া আসলে অসম্পূর্ণ আমরা বিশ্বাস করি। একটা সুন্দর কেক আপনার জন্য রয়েছে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে উপহার। কেক কেটে আজকের এই বিশেষ দিনটা আমরা উদযাপন করতে চাই। বসে কাটবো না? অবশ্যই অবশ্যই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেল আইকেও শুভেচ্ছা আমার এই জন্মদিন আয়োজন করার জন্য। অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। আমরা আলোকিত হয়েছি আপনার উপস্থিতিতে। অনেক অনেক ভালো থাকবেন এবং আজকের আয়োজন থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। শেষ কিছু বলতে চান? আমি যেটা বলতে চাই সেটা হলো আমার দর্শক, ভক্ত এবং চলচ্চিত্রের সঙ্গে যারা এখন সংশ্লিষ্ট, যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা এখন এমন একটা পর্যায়ে রয়েছে যে আমি যে ইমেজের কথা বললাম, একটা সময় ছিল যখন সংস্কৃতির সবচাইতে বড় যে অঙ্গনটা ছিল সেটা সিনেমা, এবং যে যেখানে যে গান করুক, অভিনয় করুক, স্ক্রিপ্ট লেখুক, সঙ্গীত সঙ্গে সংশ্লিষ্ট থাকুক, সাংবাদিক থাকুক, প্রত্যেকেরই টার্গেট থাকতো যে আমি একদিন সিনেমাতে অংশগ্রহণ করব, সিনেমার আমি গান গাইব, সিনেমার আমি সঙ্গীত পরিচালক হব, সিনেমার আমি স্ক্রিপ্ট রাইটার হব, সিনেমার আমি অভিনেতা হব, সিনেমার আমি নায়ক হব, নায়িকা হব। এইটা এখন আর নেই। সেই চর্চাটা যেন হয়, সেই প্রত্যাশাটা আমরা করব। অনেক ভালো থাকবেন। আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে। আবার জন্মদিনের শুভেচ্ছা আপনাকে। আপনাকে ধন্যবাদ। চ্যানেল আইর এই যারা কলা কৌশলী ক্যামেরার পেছনে রয়েছেন তাদের সবার জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই। যেন আগামী বছরও জি। আবার আপনাদের সঙ্গে আড্ডা মারতে আসতে পারি। ধন্যবাদ। দর্শক, আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবেন।